হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ওপেন করার জন্য। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের আরেকটি অতি গুরুত্বপূর্ণ টপিক্সটি হলো সন্ধি। এই সন্ধির আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে জেনে নেব এই সন্ধি শব্দটা থেকে 4টা প্রশ্ন সচরাচরই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, শুধু শব্দটা থেকে। ফার্স্ট প্রশ্ন আসে, সন্ধি শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? সন্ধি শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাই সম যোগ ধি। এরপর সেকেন্ড প্রশ্ন হতে পারে, এই যে শব্দটাকে আমরা বিশ্লেষণ করলাম, এটাকে বিশ্লেষণ করলাম বাংলা ব্যাকরণের কোন বিশ্লেষণ প্রক্রিয়া অনুযায়ী? সন্ধি একটি সন্ধিজাত শব্দ, ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী এটা বিশ্লেষণ করা হয়েছে। এবার থার্ড প্রশ্ন আসতে পারে, সন্ধি শব্দটি যে আছে এর অর্থ কি? সন্ধি শব্দের অর্থ মিলন। এরপরে ফোর্থ যে প্রশ্নটা প্রায়ই আসে এবং বিভিন্ন সময় আমরা ভুল করে বসি, সেটা হলো সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য সবাইকে বিষয়টা মাথায় রাখতে হবে। সন্ধি কোথায় আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে। কিন্তু সন্ধি যেহেতু শব্দ তৈরি করে, তাই আমরা মনে করি সন্ধি মনে হয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে আলোচিত হয়। কথাটি ভুল। কোথায় আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে। কারণ আছে। কারণ হলো সন্ধির সংজ্ঞাটার মধ্যে সেই কারণটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। সন্ধির একটা ছোট্ট সংজ্ঞা এখানে দেওয়া আছে। সংজ্ঞাটা কি করা হয়েছে? সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে সন্ধি বলে। কার মিলনকে? ধ্বনির। একটু খেয়াল করতে হবে, সন্ধির মধ্যে কিন্তু আমরা দুটো শব্দকে যুক্ত করি না, যুক্ত করি দুটো শব্দকে, কিন্তু প্রসেস দুটো শব্দকে যুক্ত করার না, দুটো ধ্বনিকে যুক্ত করার প্রসেস। একটু খেয়াল করতে হবে। একটা উদাহরণ দিলে সবার একটু ভালো বুঝে আসবে। আমি একটা শব্দ লিখলাম আশা, এর সাথে আমি যুক্ত করলাম অতীত। এবার একটু খেয়াল করুন তো, আশা শব্দটি যে আছে এর শেষে স্বরধ্বনিটা কি আছে? আ। আবার এখানে অতীত যে আছে, অতীতের মধ্যে প্রথম স্বরধ্বনি কি আছে? অ। আয়ের সাথে অ যুক্ত হলে সংস্কৃত স্বরসন্ধির রুলস অনুযায়ী উভয় মিলে কি হয়? আ হয়। এই আটাকে আমরা কি লিখতে পারি? আকার। তাহলে এবার একটু খেয়াল করুন, এই যে অংশটা আছে এই আকার থেকে শুরু করে এই অ পর্যন্ত, এই পুরোটাকে যুক্ত করে আমরা কি পেয়েছি? একটি আকার। তাহলে এই অংশটা বাদ দিয়ে, বক্সের অংশটা বাদ দিয়ে আমরা যদি বাকিটাকে মিলাই, তাহলে কি থাকে? এখানে থাকে আস আর এখানে থাকে তিত। তাহলে কি হচ্ছে? আস তিত। এইবার খেয়াল করুন, এখন এই যে অংশটা, বক্সে যে অংশটা ছিল সেখানে একটা ছিল আ আর একটা ছিল অ। এই আ আর অকে যুক্ত করে আমরা কি পেয়েছি? আকার। সেই আকারটা এই রুলস অনুযায়ী এখানে বসিয়ে দেব। তাহলে হচ্ছে কি? আশাতীত। তাহলে এবার খেয়াল করুন, সন্ধির মধ্যে আমরা কি পুরো শব্দটাকে যুক্ত করছি নাকি এই দুটো ধ্বনিকে যুক্ত করেছি? অবশ্যই দুটো ধ্বনিকে যুক্ত করেছি। যেহেতু দুটো ধ্বনিকে যুক্ত করেছি বা মিলন করেছি, তাই সন্ধি হলো ধ্বনির মিলন, শব্দের মিলন নয়। এই সন্ধি যে আছে, সন্ধি থেকে আমাদের সেকেন্ড প্রশ্নটা খুবই কনফিউজিং, আমরা অনেকেই বিভিন্ন সময় ভুল উত্তর দিয়ে থাকি। সেকেন্ড প্রশ্ন আসে, সন্ধি কত প্রকার? আমি যদি আপনাকেই আস্ক করি, তাহলে আপনি এখন ডাউট হয়ে যাবেন। কেউ বলবেন সন্ধি 2 প্রকার, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি। কেউ বলবেন 3 প্রকার, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি। দুটোই ভুল। সন্ধি প্রকৃতপক্ষে 2 প্রকার, তবে এটা স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি নয়। সেই দুটো প্রকার কি দেখি। সন্ধি কত প্রকার? 2 প্রকার। একটা আছে হলো বাংলা সন্ধি, আর আরেকটা সেকেন্ডটা হলো তৎসম বা সংস্কৃত সন্ধি, আমরা যেটাই বলি। এই বাংলা সন্ধিটা যে আছে এইটা 2 প্রকার। একটা হলো স্বরসন্ধি আর আরেকটা হলো ব্যঞ্জন সন্ধি। আর এই তৎসম সন্ধিটা যে আছে এটা হলো 3 প্রকার। কি কি? এক নম্বর আছে স্বরসন্ধি, সেকেন্ড আছে ব্যঞ্জন সন্ধি, আর থার্ড আছে বিসর্গ সন্ধি। তা আমরা কনফিউজিং হয়ে গেলে এই দুটো বিষয়ের মধ্যে 3টা বলবো না 2টো বলবো। আসলে সন্ধি 2 প্রকার, বাংলা আর কি তৎসম। এর মধ্যে বাকিগুলো যেগুলো আছে এগুলো হলো বাংলা এবং তৎসমের ক্লাসিফিকেশন, সরাসরি সন্ধির ক্লাসিফিকেশন নয়। এখন আমাদের আবার সেকেন্ড প্রশ্ন আসতে পারে, স্বরসন্ধি কাকে বলে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে, বিসর্গ সন্ধি কাকে বলে? সহজ কথা, স্বরের সাথে স্বর যুক্ত হলে সেটা স্বরসন্ধি। এরপরে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন যুক্ত হোক, অথবা ব্যঞ্জনের সাথে স্বর যুক্ত হোক, অথবা স্বরের সাথে ব্যঞ্জন যুক্ত হোক, এই 3টা প্রসেসে কি হতে পারে? ব্যঞ্জন সন্ধি হতে পারে। জাস্ট এটা মনে রাখতে হবে, একটা স্বরধ্বনির সাথে যদি একটা স্বরধ্বনি যুক্ত হয় তাহলে সেটা কি হবে? স্বরসন্ধি।
বাট একটা স্বরধ্বনির সাথে যদি ব্যঞ্জন যুক্ত হয় তাহলে সেটা ব্যঞ্জন সন্ধি। এটা সহজে মনে রাখার জন্য একটা সহজে এখানে লিখতে পারেন আপনারা। আমি বললাম স্বর যোগ স্বর সমান সমান স্বর, মানে স্বরধ্বনি যোগ স্বরধ্বনি সমান সমান স্বরসন্ধি। আবার যদি এরকম হয় স্বর যোগ ব্যঞ্জন সমান সমান কি হবে? ব্যঞ্জন সন্ধি। আবার যদি এরকম হয় ব্যঞ্জন যোগ স্বর, তাহলে সেটা কি হবে? ব্যঞ্জন সন্ধি হবে। কারণ যেখানেই ব্যঞ্জন আছে, ব্যঞ্জনের সাথে যদি কেউ যুক্ত হয় তাহলে সেটা ব্যঞ্জন সন্ধি হয়ে যাবে নিঃসন্দেহে। আবার যদি এরকম হয় একটা ব্যঞ্জন ধ্বনির সাথে আরও একটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়, তাহলে উভয় মিলে কি হবে? অবশ্যই ব্যঞ্জন সন্ধি হবে। তাহলে কয়টা প্রসেস পেলাম? উপরে যেহেতু একটা যে আছে, এটা বাদে বাকির যে তিনটা আছে নিচের, এই তিনটাই কি হবে? ব্যঞ্জন সন্ধি হবে। তাহলে এই তিনটা এভাবে মনে রাখার জন্য কিভাবে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি গঠিত হয় এটা মনে রাখার এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। সেকেন্ড, আমাদের আরেকটা প্রশ্ন হতে পারে, বিসর্গ সন্ধি যে আছে, এই বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গের সাহায্যে যে সন্ধি নিষ্পন্ন হয় সেটাকে আমরা কি বলি? বিসর্গ সন্ধি। আমি একটা শব্দ বললাম নির্গত, এখানে আমি সন্ধি বিচ্ছেদ করতে গেলে অবশ্যই আমাকে রেফের স্থানে বিসর্গ ব্যবহার করতে হবে, নি বিসর্গ যোগ গত। একটু উদাহরণটা দেখলে সবার একটু ভালো বুঝে আসবে। আমি এখানে দেখলাম শব্দটা এরকম হতে পারে নির্গত, আর যেহেতু রেফ আছে আর রেফের পরবর্তী অংশে স্পষ্ট আছে, আমরা বিসর্গ সন্ধি যখন আলাদাভাবে আলোচনা করব তখন এটা বিস্তারিত আলোচনা হবেই। পাশাপাশি এখন দেখছি সেটা হলো এখানে বিসর্গ হবে আর কি আছে? গত। এই বিসর্গের সাহায্য নিয়ে যে সন্ধি নিষ্পন্ন হয় সেটাকে আমরা কি বলবো? বিসর্গ সন্ধি। এই তিনটা হলো সন্ধির যে বাকি ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলোর ব্যাখ্যা। এখন সেকেন্ড আরেকটা প্রশ্ন হতে পারে যে সন্ধি আমরা কেন শিখবো, অথবা দুটো ধ্বনির মধ্যে সন্ধি করে দুটো শব্দকে একত্র কেন করি আমরা? এর দুটো কারণ, পরীক্ষায় বিভিন্ন সময় এটা এসেছে। সন্ধি কেন করা হয়? সন্ধি করার দুটো কারণ। একটা হলো উচ্চারণ সুবিধার জন্য, উচ্চারণ সুবিধার জন্য। আর সেকেন্ড যেটা, সেটা হলো শ্রুতি মাধুর্যের জন্য। শ্রুতি মাধুর্য কাকে বলে? শুনতে ভালো লাগবে তাই শ্রুতি মাধুর্য। এই দুটো কারণে সন্ধি করা হয়। এই যে উচ্চারণ যে আছে, উচ্চারণ সুবিধাটার জন্য কিভাবে আমরা সন্ধি করে থাকি একটু খেয়াল করুন। আমি একটা শব্দ বললাম বিদ্যালয়, উদাহরণটা দেখলে সবার একটু ভালো বুঝে আসবে। এই বিদ্যালয় শব্দটার মধ্যে দুটো শব্দকে একসাথে যুক্ত করেছি সন্ধির নিয়ম অনুযায়ী, ধ্বনিকে যুক্ত করে। এখন খেয়াল করুন, আমি যদি বিদ্যালয় একসাথে না বলে আমি যদি বলি আমি বিদ্যা আলয়ে যাচ্ছি, এটা শুনতে কেমন লাগে? নিঃসন্দেহে একটু বাজে লাগে বা একটু অকওয়ার্ড লাগে। তো আমাদেরকে এই শ্রুতি মাধুর্য করার জন্য, শব্দটা শুনতে যেন ভালো শোনায়, এই জন্য আমাদের কি করতে হবে? শব্দটাকে যুক্ত করতে হবে। আর এটা হলো কি উচ্চারণ সুবিধাও তো এখানে আছে। আমি যদি এভাবে বলি আমি আশা অতীত কল্পনা করেছি, এটা উচ্চারণ করা আমাদের জন্য কষ্টকর। সুতরাং উচ্চারণ সুবিধার জন্য আমাদের কি করতে হয়? সন্ধি করতে হয়। তাহলে সন্ধি করার এই দুটো কারণ গেল। এরপর একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা যেই শব্দেরই সন্ধি করব অবশ্যই ওই শব্দের আগের অথবা পরের অংশ আমরা বুঝতে পারবো। সন্ধিজাত যে শব্দটা, অর্থাৎ সন্ধি করার পর যে শব্দটা হবে, নতুন শব্দ হবে, ওই শব্দের হয় প্রথম অংশ আমরা বুঝতে পারবো অথবা সেকেন্ড অংশ আমরা পরের অংশ বুঝতে পারবো। যদি প্রথম অংশ বুঝতে পারি তাহলে তার ইমিডিয়েট পরে যে বর্ণ আছে সেখানে সন্ধি হবে। বাট যদি আমরা পরের অংশ বুঝতে পারি তাহলে তার ইমিডিয়েট আগে যে বর্ণ আছে সেখানে সন্ধি হবে। দেখুন, আমি একটা শব্দ বললাম, আমি বললাম সদানন্দ। এবার একটু খেয়াল করুন তো, এই যে শব্দটা যা আছে সদানন্দ, এই শব্দটার মধ্যে আমরা কোন অংশটা বুঝি? সদ আনন্দ, সদ আনন্দ কোনটা বুঝতে পারি? সদ বুঝতে পারি না আনন্দ শব্দের অর্থ বুঝতে পারি? নিঃসন্দেহে এখানে আনন্দ শব্দের অর্থ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই আনন্দ যেহেতু শেষের অংশ, তাহলে তার ইমিডিয়েট আগে যে বর্ণ আছে, আনন্দের আগে এখানে কোন বর্ণ আছে? দ। সুতরাং সন্ধি কোথায় হবে? দয়ে। তাহলে কি হচ্ছে দেখুন, সন্ধি বিচ্ছেদ করার পরে সদ যোগ আনন্দ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কোনো শব্দকে সন্ধি অনুযায়ী বিশ্লেষণ করতে গেলে হয়তো আপনি আগের অংশ বোঝার ট্রাই করবেন অথবা পরের অংশ বোঝার ট্রাই করবেন। যেমন দেখুন বিদ্যালয়, এখানে আছে বিদ্যা আর লয়, আপনি কোন অংশের অর্থ বুঝতে পারছেন? নিঃসন্দেহে বিদ্যার অর্থ বুঝতে পারছেন। আবার এখানে আছে আশা যোগ অতীত সমান সমান আশাতীত, এখানে আশার অর্থ বুঝতে পারছেন না তিতের অর্থ বুঝতে পারতেছেন? অবশ্যই একটা অংশ, হয় প্রথম অংশ অথবা শেষের অংশ আপনি কি করতে পারবেন? বুঝতে পারবেন। তবে এটা বোঝাটা খুবই বেশি ইম্পর্টেন্ট হলো ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে। এটা না বুঝলে ব্যঞ্জন সন্ধির বিশ্লেষণ করা খুবই টাফ হয়ে দাঁড়ায়।
এবার একটু খেয়াল করুন, সন্ধি করি আমরা কয়টা প্রক্রিয়ায়? সন্ধি করি 3টা প্রক্রিয়ায়। একটা হলো একটা শব্দের মিলন করি, আরেকটা পরিবর্তন করি, আরেকটা লোপ করি। সেগুলো কি একটু দেখুন। আমরা এখানে যাচ্ছি। একটা হলো মিলন, অর্থাৎ দুটো ধ্বনি যে আছে ধ্বনির মিলন করি। আর আরেকটা হলো দুটো ধ্বনিকে আমরা একটা লোপ করে ফেলতে পারি। আর আরেকটা হলো দুটো ধ্বনি যে আছে এই ধ্বনির মধ্যে কারো পরিবর্তন করতে পারি। এই 3টা প্রক্রিয়ায় আমরা সন্ধি করি। ধ্বনিগুলোর মিলন করি, অথবা লোপ করি, অথবা পরিবর্তন করি। এবার দেখুন, আমি এখানে বলেছিলাম বিদ্যা যোগ আলয়। এবার খেয়াল করুন, এখানে স্বরধ্বনিটা কি আছে? আ। আর এখানে আছে আ। আ আর আ যুক্ত হয়ে উভয় মিলে কি হয়েছে? আ। অর্থাৎ দুটাকে মিলন করে আমি একটা নতুন ধ্বনি বানিয়ে ফেলেছি। এরপরে কি আছে দেখুন, আছে লোপ। লোপ মানে বাদ যাবে একটা স্বরধ্বনি। যেমন দেখুন, আমি একটা শব্দ বললাম ঘোড়া যোগ গাড়ি। এবার একটু খেয়াল করুন, এটাকে সন্ধি করলে আমরা যে নতুন শব্দটা পাবো সেটা কি? ঘোর গাড়ি। ঘোর গাড়ি। এবার আমি আপনাকে যদি প্রশ্ন করি, এখানে ঘোড়ার শেষে কি আ ছিল না? ছিল। সেই আটা কি এখানে আছে? নাই। আটা কি হয়েছে? আটা লোপ হয়ে গেছে। এভাবে লোপ করেও একটা ধ্বনির লোপ করে আমরা সন্ধি করতে পারি। লাস্ট যেটা আছে সেটা হলো পরিবর্তন। আমরা একটা ধ্বনির পরিবর্তন করে কি করতে পারি? সন্ধি করতে পারি। যেমন দেখুন, আমি একটা ধ্বনি শব্দ বললাম দিগন্ত। এখানে দিগন্ত শব্দটা যে আছে এই দিগন্ত শব্দের মধ্যে যেহেতু আমরা দিগ অন্ত অন্ত শেষের অংশের অর্থ বুঝতে পারি, তাহলে তার ইমিডিয়েট আগের বর্ণের সন্ধি হবে, সেটা কে? গ। এখন এটাকে বিশ্লেষণ করার পরে কি হচ্ছে? দিক যোগ অন্ত। এবার দেখুন, এখানে ধ্বনিটা ছিল গ, সেটা পরিবর্তন হয়ে গেছে কি? ক। তাহলে এইভাবে একটা ধ্বনির পরিবর্তন করে আমরা সন্ধি করতে পারি, পাশাপাশি একটা ধ্বনিকে লোপ করেও আমরা সন্ধি করতে পারি। অ্যান্ড ফাইনাল যে কথা সেটা হলো দুটো ধ্বনিকে যুক্ত বা মিলন করেও আমরা কি করতে পারি? একটা সন্ধি করতে পারি। এই 3টা প্রক্রিয়ায় আমরা সন্ধি করতে পারি। এই হলো সন্ধি যে আছে, সন্ধির প্রাথমিক আলোচনা গেল। এরপরে সন্ধি বিচ্ছেদ যেগুলো আছে সেই বিচ্ছেদ নিয়ে আমরা 3টা স্বরসন্ধিরই আলাদা আলাদা আলোচনা করব। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি এবং বাংলা সন্ধি যেগুলো আছে সেগুলো আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি তার ক্লাসিফিকেশন সহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।